কান্না মুছলাম, মেকআপটা রিটাচ করলাম, কেউ বুঝতেই পারেনি। এটাই হচ্ছে অভিনেতার একটা জীবন। আমাদের মনে হয় যে অফলাইন অনলাইন সারাক্ষণই অভিনয় করতে হয়। বাগানে তো কত ফুল ফোটে, এক এক ফুলের এক এক রূপ, রস, গন্ধ, কিন্তু প্রত্যেকটা ফুলই যে সুন্দর সেটা আমরা সবাই বলি। তেমনিভাবে প্রত্যেকটা মানুষের নিজের মনের মতো সুন্দর, তবে কারো কারো জীবনে এক এক রকম থাকে তাদের সৌন্দর্য ব্যাখ্যা। তেমনই সুন্দর মনের একজন মানুষ এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রিমি করিমকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আমাদের আজকের স্যান্ডেলিনার রূপকথা। রিমি করিম এই প্রজন্মের গুণী অভিনেত্রীদের মধ্যে একজন। 2014 সালে রূপকথার মা ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে শুরু হয়েছিল। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে মিনু নাটকে নাম ভূমিকা অভিনয় করে বেশ প্রশংসিত হন। সর্বশেষ শ্যামাকাব্য চলচ্চিত্রে সু-অভিনয়ে স্বাক্ষর রেখেছেন তিনি। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি অভিনেত্রী রিমি করিম। কেমন আছেন? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমাদের রূপকথা অনুষ্ঠানের একটা কমন প্রশ্ন, নিজেকে কখন বেশি সুন্দরী মনে হয়? আমার তো নিজেকে সুন্দরী মনে হয় যখন আমি খুব ভালো একটা হেলথ থাকে, যে সুস্থ আছি এবং নিট অ্যান্ড ক্লিন প্রপারভাবে থাকতে পারছি, তখন আমার নিজেকে খুবই সুস্থ মনে হয়, সুন্দর মনে হয়। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আর যদি জানতে চাই আপনার কাছে অন্য কোনো নারীকে কিংবা যে কোনো নারীকে কখন গুণবতী থেকে রূপবতী বেশি মনে হয়? যখন সুস্থ দেখা যায় কাউকে, তখন মনে হয় যে তাকে খুব সুন্দর লাগছে। এবং সুস্থ থাকলে একটা মানুষের শরীর মন দুইটাই ভালো থাকে, তখন দেখা যায় যে কাজটাই করে সেই কাজটাই খুব সুন্দরভাবে করতে পারে, তখন তার গুণটারও বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে হয়। তখন আমার তাকে অ্যাট এ টাইম রূপবতী গুণবতী মনে হয়। প্রফেশনাল লাইফে আপনি নিজেকে কতটা সফল বলে মনে করেন? আমি নিজেকে কতটা সফল মনে করি এটা থেকে বেশি ম্যাটার করে, আমি যেটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বলতে, সেটা হচ্ছে আমি যা যা করতে চেয়েছিলাম তাই করতে পেরেছি একদম ঠিকভাবে। ঠিক যেমনভাবে লেখাপড়া করতে চেয়েছি, যে প্রফেশনে কাজ করতে চেয়েছি, যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি, ফ্যামিলি মেম্বারদের সাথে এখনও কানেক্ট আছি, যাকে বিয়ে করতে চেয়েছিলাম তাকে বিয়ে করতে পেরেছি। সো এভরিথিং, আমার কাজ থেকে শুরু করে, লেখাপড়া থেকে শুরু করে, জীবনসঙ্গী থেকে শুরু করে সব দিকেই আমি যা যা চেয়েছিলাম, প্ল্যান করেছিলাম, আলহামদুলিল্লাহ পেরেছি। এই জন্য আমার নিজেকে খুবই সফল মনে হয়। কিন্তু এত প্রাপ্তির ভিড়েও এমন কোনো অপ্রাপ্তি আছে আপনার যেটার জন্য এখনো আফসোস হয়, খারাপ লাগে? এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমি আসলে খুবই ইমোশনাল হয়ে যেতে পারি। সেটা হচ্ছে আমার খুব কাছের কয়েকজন মানুষ, আমার বড় খালা, বড় চাচা এবং আমার একজন ভাই হাসান শাহিদ বাবু ভাই, ওনারা যখন আমাকে ছেড়ে চলে যান, এখন আর ওনারা জীবিত নেই, তখন আমার কাছে মনে হয়েছে যে এত সফল হওয়ার পরেও কোথায় যেন আমি এত মানুষের ভিড়েও একা। কিন্তু এই পরিস্থিতি থেকে তো আসলে সময়ের আবর্তনে উঠে আসতেই হয়, কাটিয়ে উঠতেই হয়, একদম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মেকআপ করতে হয়, হাসতে হয়। আমাদের জীবনটা তো একদমই তাই। আমাদের তো মনে হয়েছে যে যেদিন আমার বড় চাচা লাইফ সাপোর্টে ছিলেন, আমি সেদিনও শুটিং করছিলাম। আমি শুটিং শেষ করে হসপিটালে গিয়েছি, দেখতে পারি নাই, ভিজিটিং আওয়ার শেষ। আমার বড় খালা যখন মারা গেছেন সেদিনও আমি শুটিংয়ে ছিলাম, আমাদের অ্যাক্টর সিকিউরিটির প্রোগ্রাম ছিল, সেটা অ্যাটেন্ড না করে আমি ঢাকা থেকে কুমিল্লা যাই, কিন্তু গিয়ে আর জীবিত পাইনি। সেম বাবু ভাই যখন মারা যায় তখন আমি শুটিংয়ে, বাট খবরটা পেয়েছি শুটিং চলাকালীন সময়ে,
কাজ কিন্তু থেমে নেই। কান্না মুছলাম, মেকআপটা রিটাচ করলাম, কেউ বুঝতেই পারেনি। এটাই হচ্ছে অভিনেতার একটা জীবন। আমাদের মনে হয় যে অফলাইন অনলাইন সারাক্ষণই অভিনয় করতে হয়। এবার একটু বয়সের সাথে সৌন্দর্যের প্রসঙ্গে আসতে চাই, যেটা দেখা যায় বয়সের সাথেও তো কিন্তু সৌন্দর্যের বিভিন্ন পরিবর্তন আসে এবং এক এক বয়সের সৌন্দর্যটাও এক এক রকম। কি মনে হয় মানে আসলে মানুষ কতটাই যে নতুন নতুন ভাবে এক একটা বয়সের ধাপের সাথে সেই সৌন্দর্যকে কতটা এমব্রেস করতে পারে? আমি নিজেকে নিয়ে যদি বলি, ছোট থাকতে একরকম ছিলাম, স্কুলে পড়ার সময় যেরকম ছিলাম, এটা এখন মানে স্কুলের ছবিগুলো দেখলে বা কলেজের ছবিগুলো দেখলে মনে হয় আল্লাহ মেকআপ ছাড়া একদম মানে মাঝখানে সিটি করে দুইটা বেনি করা, এবং চুলে অনেক সময় চুপচুপ করে তেলও দেয়। তেলটা আমি দিতাম না, আমার একটা অ্যালার্জিক প্রবলেম, বাট বলছি যে একদম সিম্পল থেকে এত ইনোসেন্ট একটা লুক, মানে এত ভালো লাগছে। আর এখন মেকআপ করছি, এটার আরেকটা সৌন্দর্য, নিজেকে আরও পরিপাটি করতে, আরও সাজাতে গোছাতে ভালো লাগে, এটার আরেকটা সৌন্দর্য। তবে আমার কাছে মনে হয় এক একজনের লাইফের মানে এক একটা ধাপ থাকে, যে সে যখন মেয়ে থাকে, মেয়ে থেকে কারো স্ত্রী হয়, স্ত্রী থেকে মা হয়, তখন তার পরিণত বয়সে এক একটা সৌন্দর্য বেরিয়ে আসে। সো এক একটা এজের না এক এক রকম সৌন্দর্য আছে। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা সোপ। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। কথায় কথা আপনি বললেন যে মানে আপনি চুলে তেল দিতে পারেন না, একটা অ্যালার্জিক ব্যাপার রয়েছে। আমরা তো সবসময় বলি, ছোট থেকে আমরা শুনেও এসেছি, যেটা নিয়ে টিনেজ লাইফে আই থিঙ্ক প্রত্যেকের মায়ের সাথে ঝামেলা হয়েছে, যে আমরা তেল দিতে চাই না, কিন্তু তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করলে চুলের জন্যই ভালো। সেক্ষেত্রে আপনি অল্টারনেট কিছু কি ইউজ করেন, যেহেতু অয়েল অ্যাপ্লাই করতে পারেন? আমার না ছোট থেকে তেল দেওয়ার অভ্যাসটা ছিল না। আমার এখন যেটা হয়, শুটিং থাকলে বা চুলে একটু মনে হয় যে একটু হট অয়েল মাসাজ দরকার, তখন উইকলি মান্থলি একবার দুবার, তাও করে আধা ঘন্টার মধ্যে আমি শ্যাম্পু করে ফেলি আর কি, এতটুকুই। এটাই হচ্ছে আমার চুলের যত্ন। আর স্কিনের যত্ন সেটা কিভাবে নেওয়া হয়? স্কিনের যত্ন হচ্ছে আমি যত কম পারি মেকআপ ইউজ করি। শুটিং ছাড়া আমি একদমই মেকআপ ইউজ করি না, জাস্ট আমার আইব্রো এবং লিপস্টিক। তো আলটিমেটলি আমার স্কিনটা খুব ভালো থাকে, রোদে যাওয়া হয় না, লাইটের কাছে যাওয়া হয় না, মেকআপ করা হয় না। তো মেকআপ করলে তো ক্লিনজিংটা খুব ভালো করে করি, তো দেখা যায় এটা ভালো। আর যেহেতু খুব সেনসিটিভ স্কিন, এত কিছু মানে অ্যাপ্লাই করতেও পারি না। আমার ফ্রেন্ডদেরকে দেখি বা আমার কাজিনদেরকে দেখতাম যে উপটান দিত, বা একটু মসুর ডাল, একটু আলুর খোসা, কি কি যেন করতাম, আমি সবই জানি, বাট আমার স্কিনে কোনোটাই স্যুট করে না। এই যে ফ্ললেস স্কিন, হেয়ার, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আরও একটা জিনিস, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। ইউজুয়ালি কি ধরনের খাবার খাওয়া হয় বাসায়? আমি একদম মাছে ভাতে বাঙালি। আমার শাক সবজি, ভর্তা, মাছ ভাজা, এগুলোই আমার বেশি ভালো লাগে। খুবই ভোজন রসিক, বাট খুবই লিমিটেড খাওয়া, পরিমিত মাপে খাওয়া হয়। রান্না করতে পারেন? হ্যাঁ। স্পেশাল কোন ডিশটা আপনার হাতের বেশি ইয়াম্মি? চিংড়ি মাছের ভুনাটা খুব মজা হয়, সবাই বলে যারা যারা খেয়েছে, যে কোনো ভর্তা আর ভেজিটেবল। তো কার হাতের রান্না বেশি প্রিয়, শাশুড়ি নাকি মায়ের? মায়ের, বেশি মায়ের। আমার মায়ের মাংসের আইটেমগুলো খুব ভালো হয়, আর শাশুড়ির মাছের আইটেমগুলো। মাছে ভাতে তো আপনি বাঙালি, আর সবসময় আমরা বাঙালি নারীদেরকে ডিফাইন করতে চাই শাড়িতেই নারী। শাড়ি পরতে কতটা ভালোবাসেন? ভীষণ পছন্দ করি, ভীষণ। আর ফেভারিট শপিং ডেস্টিনেশন কি? আমি যে কোনো জায়গা থেকে শপিং করতে পছন্দ করি, যে কোনো জায়গা, স্পেসিফিক কোনো শপিং সেন্টার, শপিং প্লেস বা ব্র্যান্ড, এগুলো আমি মানে ইয়ে করি না, আমার মাথায় রাখি। হ্যাঁ, আমার যে কোনো জিনিস পছন্দ হচ্ছে, একটা লোকাল মার্কেটে ঢুকলাম, একটা ভ্যানে কিছু দেখলাম, একটা ব্র্যান্ডের শপে গেলাম, মানে আমার যখন যেটা ভালো লাগে দেখে, বা ওই যে গজ কাপড়ের দোকানে গেলাম, গিয়ে দেখলাম যে এই কাপড়টা ভালো লাগছে, একসাথে লেস টেস সবকিছু সুন্দর কিছু একটা করে, হ্যাঁ নিজে। অনেকের তো এমন অনেক ছোট ছোট গুণ থাকে, যে যেমন বললেন যে আপনি নিজে ডিজাইন করেন, পাশাপাশি যদি বিউটিফিকেশনের প্রসঙ্গে আসে, কেউ বউ সাজাতে ভালোবাসেন, কারো আই মেকআপ করার গুণ থাকে, কেউ সুন্দর মেহেদি পরাতে পারেন, এমন কোন গুণটা আছে আপনার? আমি ভালো সাজাতে পারি,
মেহেদি আমি দিয়ে দিতে পারি না, নিজেও দিই না। আমাদের তো আড্ডাটা বেশ জমে উঠেছে, এটাকে আরেকটু অন্য মাত্রায় নিয়ে যাব, কারণ এখন আমরা চলে এসেছি র্যাপিড ফায়ার রাউন্ডে। ওয়াও, সো র্যাপিড ফায়ার রাউন্ড, খুব দ্রুততম সময়ে প্রশ্ন করব, আপনাকে আরও দ্রুততম সময়ে উত্তর দিতে হবে এবং যে উত্তরের প্রত্যেকটাতে থাকতে হবে ফায়ার। রেডি? ওকে। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আপনি কোনো উত্তরই কিন্তু, কোনো প্রশ্নের কোনো উত্তরই কিন্তু স্কিপ করতে পারবেন না। স্কিপ করতে পারবো না। না? আচ্ছা, ওকে, যাচ্ছি। রিমি করিম একজন রাগী মানুষ। রিমি করিমের কি নেই যা অপি করিমের আছে? অসম্ভব ভালো অভিনয় করার ক্ষমতা। রিমি করিমের কি আছে যা মোশাররফ করিমের নেই? কস্টিউম সেন্স। আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কোনটি ছিল? আমার বিয়ের দিন। আপনার জীবনের আদর্শকে? স্পেসিফিকভাবে কাউকে ফলো করি না, নিজের মন মতো যা করতে ভালো লাগে তাই করি। বৃষ্টির দিনে কি খেতে সবচাইতে বেশি ভালোবাসেন? কফি। স্ট্রিট ফুডের মধ্যে কোন খাবারগুলো আপনার সবচেয়ে প্রিয়? ঝালমুড়ি, ফুচকা, চটপটি। যে উপহার পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? চকলেট আর বেলি ফুল, গোলাপ ফুল। শ্যামা কাব্য সিনেমায় অভিনয় করেছেন আপনি, পরিচালক বদরুল আনাম সৌদের একটি গুণ এবং একটি দোষ বলুন। গুণ হচ্ছে সৌদ ভাই খুবই ভালো মানুষ, খুব ইজি ওয়েতে সবকিছু বুঝিয়ে দিতে পারে যে কোনো আর্টিস্টকে। আর দোষ বলতে গেলে আমি ওরকমভাবে দোষ পাইনি, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, সৌদ ভাই যখন একটা শট ওনার পছন্দ হচ্ছে না, উনি একদমই রাগ দেখান না। আমি চাই যে রাগ করুক, মানে এক্সপ্লেন করুক। উনি দেখা যায় যে বারবার শটটা নিতে থাকে, উনি একদমই রাগ করে না। আমি রাগ করা মানুষ পছন্দ করি। কিংবদন্তি সুবর্ণা মুস্তাফার কোন কথাটি আপনি সবসময় মেনে চলেন? সবসময় মেনে চলে। সুবর্ণা আপা আমাকে একদম শুরুর দিকেই বলেছিল যে অভিনয়টা টুকটাক করছো, এটা সবসময় করবা। কোন চরিত্র বড়, কোন চরিত্র ছোট, কোনটা গুরুত্বপূর্ণ চরিত্র, এই কোনটা পার্শ্ব চরিত্র, এগুলো নিয়ে মাথা ঘামাবা না। সো আমার কাছে মনে হয় যে এইটাই আমার লাইফের একটা লেসন। তো আমি সবসময় এই কাজটাই করি, যে অভিনয়টাই করি, এত কিছু ভাবি না। বাংলাদেশে আপনার প্রিয় 3 জন অভিনেতার নাম বলুন। আবুল হায়াত, অপূর্ব ভাই, আরিফিন শুভ। এবং প্রিয় 3 জন অভিনেত্রীর নাম বলুন যাদের ফ্যাশন সেন্স আপনাকে রীতিমতো মুগ্ধ করে। সুবর্ণা মুস্তাফা আপু, সাদিয়া ইসলাম মো আপু, আর জাকিয়া বাড়ি মো। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে, এত তাড়াতাড়ি সময়টা কেটে গেছে। আসলেই মনে হচ্ছিল যে র্যাপিড ফায়ার, কখন কি বলেছি আই ডোন্ট নো। আমাদের স্যান্টালিনার রূপকথায় আসার জন্য অনেক ধন্যবাদ, এবং স্যান্টালিনার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই স্পেশাল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমারও এখানে এসে আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, এবং মাছরাঙ্গার স্যান্ডেলিনার রূপকথাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এত ভালো একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই দেশটাতে বেশিটা সময় থাকে গরম, মানে সামারের টাইমটা অনেক লম্বা হয়। সেই জন্য আজকে আমি আপনাদের একটা সামার নাইট ক্রিম তৈরি করে দেখাবো, একেবারেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে। দেখুন তাহলে। আজকে আমার সঙ্গে আছে মডেল নাহিদা বকুল। নাহিদা বকুল, কেমন আছো? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। আর তোমাদেরকে দেখলে আরো ভালো লাগে। ছোট ছোট মেয়েরা পড়াশোনা করছো, আবার কাজও করছো। তো আজকে আমরা একটা সামার নাইট ক্রিম দেখবো, কারণ সামার আমাদের খুব লম্বা সময় থাকে, ঘরে থাকলেও দেখা যায় যে আমাদের স্কিন বার্ন হয়ে যায়। তো সামারের সময়টা আমাদের নাইট ক্রিম মাস্ট, লাগাতেই হবে। আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, তার সাথে আমি অ্যাড করছি রোজ ওয়াটার, খুব বেশি না, অল্প, জাস্ট হাফ টিস্পুন পরিমাণ রোজ ওয়াটার যাবে, একটু গ্লিসারিন যাবে, কারণ ময়েশ্চারটা খুব দরকার আমাদের, ময়েশ্চার ধরে রাখাটা গরমের সময়। আর একটু পেট্রোলিয়াম জেলিটা যাবে, যাদের স্কিনটা ড্রাই তারা এটা রেগুলার ইউজ করবে পেট্রোলিয়াম জেলিটা, আর যাদের স্কিন ড্রাই না তাদের পেট্রোলিয়াম জেলির কোনো দরকার নেই। অয়েলি স্কিনের জন্য এটা আমরা স্কিপ করে যাব, ড্রাই স্কিনের জন্য পেট্রোলিয়াম জেলিটা। এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা কিন্তু একটা সামার নাইট ক্রিম তৈরি করে ফেলতে পারি। আমি এখন এটা নিয়ে নিচ্ছি পাত্রে, আর আমরা চাইলে এটা তৈরি করে একটা কাচের জারে
ফ্রিজে রাখলে খুব ভালো হয়, আর নর্মাল ফ্রিজে, ডিপে না। আর এছাড়া আমরা যদি বাইরে রেখে ব্যবহার করতে চাই, তাও আমরা বেশি না 7 দিনের জন্য তৈরি করব, ইউজ করবো, দেন আবার 7 দিনের জন্য বানাবো, তাহলে ক্রিমটা ভালো থাকবে। এবার আমরা দেখব কি করে এটা আমরা অ্যাপ্লাই করব নিজের উপরে। এসো না, আপনারা দেখলেন আমি আজকে একটা সামার নাইট ক্রিম তৈরি করলাম, খুবই চমৎকার। এটা 2 ধরনের স্কিনের জন্য, বিশেষ করে আমি এখানে বকুলের যে স্কিনটা দেখতে পাচ্ছি, এটা কম্বিনেশন স্কিন, যেহেতু আমরা নাইট ক্রিম বলছি। খুব সুন্দর করে হাতে নিয়ে এরকম ড্যাব ড্যাব করে পুরো স্কিনে সুন্দর করে মেখে, আর মাসাজ করাটা খুব ইম্পর্টেন্ট, নাইট মাসাজ আমি বলবো। ঘুমোতে যাওয়ার আগে আমরা যদি আমাদের স্কিনটাকে, ফেসটাকে ভালো রাখতে চাই, তাহলে একটা ফেস মাসাজ খুব ইম্পর্টেন্ট। আমরা কপালটাকে এইভাবে ঘুরিয়ে 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 দেন এই আপওয়ার্ড। অনেকের দেখা যায় কপালে রিঙ্কেলস চলে আসে, ভাঁজ চলে আসে, তো এইভাবে যদি আয়নার সামনে দাঁড়িয়ে মাসাজ করা যায় তাহলে ভাঁজগুলো চলে যায়। তারপরে এই জায়গাটা, তারপরে লাভ লাইন যেটা, তারপর ডাবল চিন যাদের আসে তাদের এই জায়গাটা, এরকম করে আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে মাসাজ করতে হবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তারপরে এই জায়গাগুলো এরকম আপ করে নেওয়া, এই জায়গাটা আপ করে নেওয়া। তাহলে হয় কি, এই জায়গাগুলোতে একটা সময় গিয়ে যে তোমার লাভ লাইন চলে আসে, সেই রিঙ্কেলসগুলো আর আসে না। তুই নিজেরটা নিজে করো, একটু তুলো, দেন হ্যাঁ তুলো, ওই পাশে নিয়ে যাও। এইভাবে ক্রিম দিয়ে যদি আপনারা রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মাসাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রপার শেপ তো হবেই, ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিনটা ভালো থাকবে। সামারের মধ্যে যে সমস্যাগুলো হয়, সান ট্যান হয়, স্কিন অনেক সময় দেখা যায় বাড়িতে ঘরে থাকলেও অনেকটা ট্যান হয়ে যায়, স্কিনের যে একটা চমৎকার আমরা যেটা চাই ফ্ললেস স্কিন, সেটা থাকে না। তো এই কেয়ারটা যদি নেন, আমি আশা করি অবশ্যই আপনাদের স্কিন ভালো থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি টিপস দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি আপনারাও রাতের বেলা যতই ব্যস্ত থাকুন না কেন, ঠিক এইভাবে স্কিন কেয়ার নেবেন এবং নিজেকে সুন্দর রাখবেন। আপনাদের সবার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় একটি স্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি। হার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হলো শর্ট ব্রেথ। সেজন্য আমরা শ্বাসের ব্যায়াম প্রথম করব। চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে ছাড়ব। এটি কমপক্ষে আমরা প্রত্যেক দিন 4 থেকে 5 মিনিট করব, 2 থেকে 3 বার করব। সকালে করতে পারি, দুপুরে করতে পারি এবং রাতে ঘুমানোর আগে করতে পারি। তবে মনে রাখতে হবে, আপনাকে ইয়োগিক প্রত্যেকটি চর্চা করবার পূর্বে আপনার পেট যেন খালি থাকে, সেই সময়টি আপনি আপনার মতো করে বেছে নেবেন। এটি করবার পর এখন আমরা একটি প্রাণায়ামা করব। এটির নাম হলো ভস্ত্রিকা প্রাণায়ামা। আপনি লক্ষ্য রাখুন বদরুল কিভাবে শ্বাস গ্রহণ করছে এবং তার সমস্ত চেস্ট ওপেন হচ্ছে। ইনহেল, এক্সেল, ইনহেল, এত ফাস্ট হবে না, ধীরে ধীরে এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল, ইনহেল। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, আমি যখন ইনহেল করব, আমার পেট থেকে শুরু করে বুকটা, সমস্ত এই জায়গাটা এমনভাবে প্রসারিত হবে যেন সর্বোচ্চ চেষ্টা করব বুকটাকে প্রসারিত করতে। আসলে এই বুককে প্রসারিত করা মানে হলো হার্টের ক্ষমতাকে বৃদ্ধি করা। সেজন্য আমরা ভস্ত্রিকা প্রাণায়ামটাও অভ্যাস করে করে কমপক্ষে 2, 3, 4, 5 মিনিট করে প্রত্যেক দিন করবার চেষ্টা করব। এটি করবার পর আমরা আসন করব। সেজন্য আমরা দাঁড়িয়ে যাব।
ঠিক সোজা দাঁড়িয়ে যে কোনো একটি পা সামনে রেখে ওরিওর এই আসনটি করব। হাত দুটো সোজা উপরের দিকে রেখে দুটি পাতা একসাথেও রাখতে পারি। শ্বাস গ্রহণ করতে করতে পিছনের দিকে যতটুকু সম্ভব রাখবো। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাই মূলত হার্টের সমস্যায় পতিত হন, সেজন্য আমরা খুব সহজ আসনগুলো ডিজাইন করেছি। আপনি এই প্রক্রিয়ায় যখন আপনার বুককে প্রসারিত করবেন, মূলত হার্ট পাম্পিং হবার বা হার্টের যে চেম্বার এগুলো জায়গা সম্প্রসারিত হয়, লেন্থিন হওয়ার ফলেই যত লেন্থিন হবে তত আড়ষ্টতা দূর হবে। এটিতে কমপক্ষে আমরা 1 থেকে 2 মিনিট সময় থেকে এবার ধীরে ধীরে পূর্ব অবস্থায় এসে একই নিয়মে অনুসরণ করে অপর পাশটি মানে হলো ডান পা দিয়ে যদি আমি এটা শুরু করি প্রথম, তারপর বাম পা দিয়ে এটি আমরা করবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবার হার্টকে ভালো রাখবার জন্য সর্বশেষ একটি আসন করব। এটি সেজন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব এবং প্রত্যেকটি আসনই কিন্তু ইয়োগিক থেরাপি হিসেবে এগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। তো সহজভাবে আমরা এভাবে শুয়ে পায়ের পাতা দুটো একসাথে থাকবে, হাতের আঙ্গুলগুলো আমরা আমাদের লোয়ার ব্যাকের নিচে রাখবার চেষ্টা করব। ঠিক এই প্রক্রিয়া থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করে বুককে উপরের দিকে তুলে ধরবো এবং মাথার মুকুটকে যতটুকু সম্ভব ম্যাটে বা ফ্লোরে রাখবার চেষ্টা করব। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু এই জায়গাতে কোনো ব্লকেজ থাকবে না, যেটি হলো হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য একটি চমৎকার আসন। এই আসনটির নাম হলো ফিশ। এই আসনে কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকব। কোনো আসনেই কোনোভাবেই ছোট শ্বাস নেওয়া যাবে না। প্রত্যেকটি আসনে যখন আপনি হোল্ড করবেন, থাকবেন, কোনো রকম চাপ প্রয়োগ না করে চেষ্টা করবেন সর্বোচ্চ শ্বাস গ্রহণ করবার। এতে করে আমাদের ভিতরে যে অবস্ট্রাকল অবস্থাগুলো আছে, ব্লকেজ অবস্থাগুলো আছে, স্টিফনেস অবস্থাগুলো আছে, এগুলো দূর হবে। এগুলো দূর হলে ভিতরে যখন ফ্লেক্সিবিলিটি বাড়বে, যত বেশি ভিতরে ফ্লেক্সিবিলিটি বাড়বে তত আপনার শরীর অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটুকু শিখবে। আপনার শরীর যত বেশি অক্সিজেনকে ইউটিলাইজেশন করবে তত আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এটাই হলো মূল লক্ষ্য। এখানে আমরা থেকে ধীরে ধীরে প্রথম মাথাকে, তারপর বুককে আমরা মুক্ত করব, তারপর আমরা শবাসনায় সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিয়ে হাতের পাতাকে উপরের দিকে এবং সম্পূর্ণ বিশ্রাম নেব। প্রিয় দর্শক, হার্টকে ভালো রাখতে হলে এই আসনগুলো এবং ব্রিদিংগুলো করবার পাশাপাশি আপনাকে খাদ্য তালিকায় মনোযোগ দিতে হবে। হার্ট মূলত ক্ষতিগ্রস্ত হয় যে খাবারগুলো, প্রাণীজ খাবারগুলো, এই খাবারগুলো আমরা পরিহার করে উদ্ভিজ্জ যে খাবারগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করব। বেশি বেশি আমরা শর্করা জাতীয় খাবারের মধ্যে ফাইবার যেগুলো আছে সেগুলোতে মনোযোগ দিয়ে কোলেস্ট্রল জাতীয় খাবারগুলোকে কমিয়ে এনে সুষম খাবারগুলোর অভ্যস্ত হব এবং আমাদের লাইফস্টাইলটিকে একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর অবস্থায় নিয়ে আসলে আমরা আমাদের শরীরের সব কিছুকে ভালো রাখার জন্য একটি সুন্দর অবস্থা সৃষ্টি করতে পারবো। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন স্যান্টালিনার রূপকথা। পুরোটা সময় জুড়ে আমি ইন্দ্রাণী এসেছিলাম আপনাদের সাথে। আজকের পর্বেও আমরা একজন তারকা অতিথির সাথে আড্ডা দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি দারুণ সব যোগা টিপস এবং সাথে সাথে ছিল দারুণ সব ঘরোয়া বিউটি টিপস, যা আপনারা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করেই নিজেদের উপর অ্যাপ্লাই করতে পারেন। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।